বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে চলেছি 2014 সালে রিলিজ হওয়া মুভি স্প্রিং। মুভিটা ইফান নামের একটা ছেলেকে নিয়ে, যে ইটালিতে গিয়ে একটা মেয়ের সঙ্গে দেখা করে। প্রথমে সবকিছু সাধারণ মনে হলেও পরবর্তীতে ইফান বুঝতে পারে মেয়েটার ভিতরে রহস্যময় কিছু আছে যেইটা সে জানে না। মুভিটা তোমাকে হরর, থ্রিলার এবং রোমান্টিক ফিল দেবে। মুভিটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানাবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ইফান নামের একটা ছেলেকে দেখতে পাই। তার মায়ের শরীর একদমই ভালো নেই। ইফান তার মায়ের হাত ধরে বিছানার এক পাশে বসে আছে, আর কিছুক্ষণের মধ্যেই তার মা মারা যায়। আসলে এই পৃথিবীতে ইফানের শুধু তার মাই বেঁচে ছিল, তার বাবা আরো অনেক আগেই মারা গেছে। আর এখন তার মাকে হারিয়ে সে অনেক ভেঙে পড়ে। ইফান অনেক পরিশ্রমী ছিল, সে আগে যেই বারে কাজ করত সে আবারও সেইখানেই জয়েন করে। পরে একদিন ইফান যখন তার নিজের কাজ করছিল তখন সেখানে কয়েকজন লোক আসে। তারা এসে ইফানের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কারণ বারে সিগারেট ছিল না। ইফান যেহেতু আগে থেকেই অনেক টেনশনে ছিল, আর যখন ওই লোকগুলো তাকে বিরক্ত করছিল তখন সে ওই লোকগুলোকে এত পরিমাণে মারধর করে যে ওদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই ঘটনা দেখে বারের মালিক ইফানকে অনেক বকাঝকা করে এবং তাকে বলে এই কাজটা করা তোমার একদমই ঠিক হয়নি, এবং তাকে কাজ থেকে রিজাইন দিয়ে দেয়, মানে ইফানকে কাজ থেকে বের করে দিল। এই জন্য ইফান অনেক কষ্ট পায় এবং বাড়ি চলে যায়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে পুলিশ তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। ওরা আগের দিনে বারে মারামারি করার জন্য ইফানকে অ্যারেস্ট করতে এসেছে। এই জন্য ইফান কোনো সময় নষ্ট না করে পাসপোর্ট এবং নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। সেখান থেকে সে ইটালির ফ্লাইট নিয়ে সোজা ইটালিতে চলে আসে। সেখানে গিয়ে তার কিছু পুরনো বন্ধুদের সঙ্গে তার দেখা হয়ে যায়। সবাই মিলে তখন অনেক এনজয় করে। যেই ইফান কয়েকদিন আগেও অনেক ডিপ্রেশনে ছিল, তার এখন মুড কিছুটা ভালো হয়েছে, কারণ তার বন্ধু তার সাথে আছে। কিন্তু যখনই তার মনে পড়ে তার মা আর বেঁচে নেই, তখনই তার মন আবারও খারাপ হয়ে যায়। যাই হোক, একদিন যখন ইফান তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘোরাফেরা করছিল, সে লাল পোশাক পরা একটা মেয়েকে দেখতে পায়, যার তাকে অনেক ভালো লেগে যায়। কিন্তু সে মেয়েটার সঙ্গে কথা বলার সাহস পায় না, তাই সেখান থেকে চলে আসে। কিন্তু ফেরার পথে আবার সেই মেয়েকে দেখে। এইবার ইফান তার বন্ধুদের বলে, এইবার যাই হয়ে যাক না কেন আমি মেয়েটার সঙ্গে কথা বলবই। সে সরাসরি মেয়েটার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করে। মেয়েটিও তার নাম বলে দেয়, লুইস। তখন ইফান মেয়েটাকে বলে, তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটা বলে, না, আমি কোনো রিলেশনশিপে জড়াতে চাই না। তারপর ইফান মেয়েটাকে অনেকভাবে বোঝায়। ইফান মেয়েটাকে বলে, তুমি আমার সঙ্গে লাঞ্চে তো যেতেই পারো। মেয়েটাও তখন রাজি হয়ে যায়। এতে ইফান অনেক খুশি হয়, কারণ আগে তার কোনো মেয়েকেই ভালো লাগেনি। এইটাই প্রথমবার যে সে কোনো মেয়ের সঙ্গে ঘুরতে পারবে। এরপর দুজন অনেক মজা করে, কিন্তু তার পরের দিনই তাদের ফেরার সময় হয়ে যায়। সকালবেলা তার বন্ধু বলে, ঘুম থেকে উঠে নিজের ব্যাগপত্র গুছিয়ে নে, ভাই আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে। ইফান তার বন্ধুকে বলে, তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো, কাজও এখানেও কোথাও খুঁজে নেব। আসলে ইফান সেই মেয়েটার প্রেমে পড়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছিল না এখানে থাকার মতন টাকা তার কাছে নেই। এই জন্য সে একটা ফার্মে কাজ নেয় এবং সেখানেই থাকতে শুরু করে। এরপর একদিন সে আবারও ওই মেয়েটার সঙ্গে দেখা করে। মেয়েটা তাকে একটা মিউজিয়ামে নিয়ে যায় আর কিছু জিনিস দেখিয়ে বলে, এটাই আমার কাজ, আমি এখানে কাজ করি। এখানে কিছু পুরনো জিনিসপত্র এবং অনেক পুরনো পাথর ছিল যেগুলোর উপর পেন্টিং করা। ইফান দেখে জিজ্ঞেস করে, তুমি কি পেন্টিং করো? মেয়েটি বলে, না, আমি সায়েন্টিস্ট। মেয়েটি বলে, এই মিউজিয়ামে যত জিনিস আছে এই সমস্ত কিছু আমি একা খুঁজে বের করেছি। এইটা শুনে ইফান তার অনেক প্রশংসা করে। তারপর তারা বাসায় ফিরে আসে আর ইফান লুইসের সাথেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ইফান ঘুম থেকে উঠে দেখে লুইসকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল হয়তো তার শরীরের ভেতর এমন কিছু একটা আছে যেটা সে বুঝতে পারছে না। আর ওর স্কিন দেখতে অনেক অদ্ভুত লাগছিল, যেন ধীরে ধীরে মেয়েটা একটা ক্রিয়েচারে বদলে যাচ্ছে। মেয়েটা হঠাৎ উঠে দাঁড়ায় এবং ঠিকভাবে হাঁটতেও পারছিল না। রাস্তায় যেতে যেতে তাদের একটা বিড়াল চোখে পড়ে। মেয়েটা হঠাৎ করেই সেই বিড়ালটাকে মেরে খেয়ে ফেলে। মানে লুইস কোনো সাধারণ মানুষ না, বরং ও ছিল একটা ভয়ঙ্কর ক্রিয়েচার, যার ব্যাপারে সে ইফানকেও কিছুই বলেনি। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। রাতের বেলা তারা দুইজন ডিনারে গেল। ডিনার শেষে ইফান বলল, চলো আমরা একটা পিকচার তুলি। এই কথা শুনে লুইস রেগে যায়, কিন্তু শেষমেশ ইফান ওকে রাজি করিয়ে নেয়। তারপর দেখা যায় ওর তোলা সব পিকচারই ব্লার হয়ে আসছে, মানে এটা যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ও
ও কোনো সাধারণ মানুষ না। যখন ওদের খাবার ডিনার টেবিলে এসে পৌঁছালো, লুইস সাথে সাথে সেখান থেকে উঠে দৌড়ে বাইরে বেরিয়ে গেল আর হাঁটছিল এমন ভাবে দেখে মনে হচ্ছিল যেন কোনো জম্বি। ঠিক তখনই একটা বদমাইশ ছেলে লুইসকে একা দেখে সুযোগ নিতে গেল, কিন্তু লুইস সরাসরি তার প্রাণ কেড়ে নিল। আর আমরা তখনই সরাসরি তার ভয়ঙ্কর চেহারা দেখতে পাই, যেটা ছিল সত্যি রীতিমতো অনেক ভয়ঙ্কর। এরপরে সিন চেঞ্জ হয়ে চলে আসে সকালবেলা। লুইস তখন ওর ল্যাবে ছিল, সাথে একজন লোক যার উপর সে কিছু টেস্ট করছিল। কিন্তু হঠাৎ করে আশেপাশে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়ে। লুইস যখন নিজের শরীর চেক করে দেখে, তখন সে বুঝতে পারে আবারও সে সেই ক্রিয়েচারে বদলে যাচ্ছে। লোকটা বের হয়ে যাওয়ার পরেই লুইস পুরোপুরি ক্রিয়েচারে পরিবর্তন হলো। লুইসের প্রচন্ড খিদা লাগে, এই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজের পোষ্য 2টা খরগোশকে ধরে খেয়ে ফেলে। এরপরে সে অদ্ভুত অদ্ভুত কিছু আচরণ করতে থাকে। যখনই সে বুঝতে পারত যে সে ক্রিয়েচারে পরিণত হচ্ছে, তখন সে নিজেকে একটা ইনজেকশন দিয়ে দিত, আর ইনজেকশনের ফলে সে আবারও নর্মাল হয়ে যেত। এই অবস্থা নিয়ে সে ভীষণ বিরক্ত হয়ে পড়েছিল। সে প্রায়ই ভাবতো আর কতদিন এইভাবে ইরফানকে মিথ্যে কথা বলবে, চুপচাপ ওর জীবন থেকে চলে যাওয়াই ভালো। তাই একদিন সে সরাসরি ইরফানের কাছে গিয়ে বলে, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না। ইরফান অবাক হয়ে বলে, কেন, আমি কি কোনো ভুল করেছি? তুমি এরকম করো না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, তবুও তুমি চলে যেও না। কিন্তু লুইস শুধু একটা কথাই বলে যে না, আমাকে তোমার থেকে দূরে যেতেই হবে। এতে ইরফানের মনটা ভেঙে যায়। তারপর ইরফান তার ফার্মে ফিরে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে যায়, কারণ ও যেই কাজ করছিল সেইটা ছিল ইনলিগ্যাল। তাই সরাসরি সেখান থেকে পালিয়ে সে আবারও লুইসের বাড়িতে চলে আসে, যেন সে কিছুদিন পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে। বাড়ির দরজা খুলতেই সে দেখতে পায় লুইস বাড়ির কোথাও নেই, বরং মাটিতে পড়ে আছে এক অদ্ভুত ভয়ঙ্কর ক্রিয়েচার। আসলে সেটাই ছিল লুইস। সে তখন প্রচন্ড কষ্টে ছটফট করছিল, কারণ পাশে থাকা ইনজেকশনটা সে নিতে পারছিল না, অথচ ইনজেকশনটা তার প্রচন্ড দরকার ছিল। প্রথমে ইরফান কিছুই বুঝতে পারছিল না এইটা আসলে এমন কি জিনিস, কিন্তু তবুও সে তার প্রাণ বাঁচাতে ইনজেকশনটা তুলে সে ওই ক্রিয়েচারটার হাতে দিয়ে দেয়, মানে লুইসকে। আর ইনজেকশনটা নেওয়ার পর ধীরে ধীরে লুইস মানুষে রূপান্তরিত হয়ে যায়। তবে এখনো তার গায়ে সেই ঘিনঘিনে আর চিটচিটে সেই পদার্থ লেগেছিল। তখন ইরফান কাছে গিয়ে বলে, তুমি আমার কাছ থেকে এই ব্যাপারটা কেন লুকিয়েছো? আমি তো তোমাকে বলেছিলাম তোমার সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করবে। যদি আমি বলতাম তাহলে তুমি আমার সঙ্গে থাকতে না, আমায় ছেড়ে চলে যেতে। ইরফান বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি বলো তুমি আসলে কে? তুমি কি মানুষ না অন্য কিছু? লুইস ধীরে ধীরে বলে, আমি 2000 বছরের পুরনো। আগে আমি এক ভয়ঙ্কর ক্রিয়েচার ছিলাম। মিউজিয়ামে তুমি যেই পেন্টিংগুলো দেখেছো সব আমারই। আমি সেগুলো খুঁজে পাইনি, সেগুলো আসলে আমি নিজেই তৈরি করেছি। বরং সময়ের সাথে সাথে সেইটা আমার সঙ্গে লেগেই ছিল, কিন্তু সময়ের সাথে আমার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল। প্রতি 20 বছরে একবার স্প্রিং এর সিজনে আমার শরীরের সেল ধ্বংস হতে শুরু করে, এই জন্য আমি অনেক উইক হয়ে যাই। আর এইগুলোকে কন্ট্রোল করার জন্যই আমাকে প্রতিনিয়ত ইনজেকশন নিতে হয়। সে বলে, আমি তোমার সঙ্গে রিলেশনে আসতে চাইনি শুধু এই কারণে যে আমার ভেতরে ফিলিংসই নেই, কারণ আমি একজন ক্রিয়েচার। ইরফান বলে, আমার তো মনে হচ্ছে তোমার ভেতরে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তখন সে বলে, না, এটা আমার একটা রোগ, যেটা 2000 বছর ধরে চলে আসছে। এই রোগে মানুষ কখনো মরে না, বরং একজন ক্রিয়েচারে বদলে যায়। আর আমার এই রোগ হয়েছিল অনেক আগে, যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম। তখন থেকে আজ পর্যন্ত আমি এক ক্রিয়েচার। আর যতদিন এই রোগ আমার শরীর থেকে যাবে না, না আমি একজন নর্মাল মানুষ হতে পারবো, আর নাই কখনো মরবো। এই কারণেই আমাকে বারবার ইনজেকশন নিতে হয়, এই আশায় হয়তো এমন একদিন আসবে যেদিন আমার ভেতর থেকে এই রোগ একদম সেরে যাবে, আমার বডি সেল নিজেরাই রিপেয়ার হয়ে যাবে, আর আমাকে আবার মানুষ বানিয়ে দেবে। এখন লুইস ইরফানকে বলে, দেখো তুমি এখন আমার সবকিছু জানো, তাই প্লিজ আমার জীবন থেকে চলে যাও, কারণ আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। কারণ যখন আমি ক্রিয়েচার হয়ে যাই তখন আমার মাথা ঠিক থাকে না, বুঝতেই পারি না আমি কাকে মারছি এবং কাকে খাচ্ছি, মানে আমি আমার নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। তো সো প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও। কিন্তু ইরফান কেঁদে ফেলে, সে বলে, আমার এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই। মা বাবা তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে, এখন তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকেই প্রথমবার আমার ভালো লেগেছে, আর তোমার সঙ্গে থাকার সিদ্ধান্ত আমি নিয়েছি। তখন লুইস বলে, দেখো আমি রিস্ক নিতে পারবো না, আজ পর্যন্ত আমি কাউকে
কখনোই ভালোবাসিনি, আর যে ইনজেকশন আমি নিচ্ছি তার কোনো প্রভাব আমার শরীরে হবে না। আমি কোনো দিনই ভালো হতে পারবো না, আর কে জানে হয়তো আমি চিরদিন এভাবেই থেকে যাব। আর এখন তো আমি মানুষ হয়ে এই জিনিসটা এনজয় করছি, শুধু সমস্যা হচ্ছে আমি মাঝে মাঝে ক্রিয়েচার হয়ে যাই, যেটা আমি খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো তোমার থেকে দূরে থেকেই। ইরফান বলে ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু প্লিজ তুমি কি শেষবারের মতো আমার সঙ্গে একটু সময় কাটাতে পারবে? সে বলে হ্যাঁ। এরপর তারা সেই জায়গায় যায় যেখানে লুইস জন্মেছিল। এখানে তারা চারিপাশ অনেক ঘোরাফেরা করে, চারপাশ দেখে। রাত হয়ে যায়, তারপরেও তারা সেখানেই বসে থাকে। তখন লুইস ইরফানকে বলে এখনই সূর্য উঠতে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার শরীরে হয়তো কোনো পরিবর্তন আসছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ আমি অনেক তাড়াতাড়ি এক ভয়ঙ্কর ক্রিয়েচারে রূপান্তরিত হব। কিন্তু ইরফান বলে না, আমি তোমাকে ছেড়ে যাব না। যদিও লুইস ভয় পাচ্ছিল যে সে ক্রিয়েচার হয়ে যাবে আর ইরফানের ক্ষতি হবে, হঠাৎ তার পরিবর্তন শুরু হয়ে যায়। কিন্তু দেখা গেল সে ক্রিয়েচারে পরিণত হলো না। তার শরীরের যে স্কিন ক্রিয়েচারে বদলে যেত, সেই দাগগুলো মিলিয়ে যেতে লাগে, আর সে আস্তে আস্তে নর্মাল মানুষে পরিণত হয়। তার শরীরে পরিবর্তন আসতে শুরু করলো, আর সে বুঝতে পারলো সে ইরফানকে ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসা তার শরীরের ক্রিয়েচার হওয়ার রোগটা চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। যদিও সে সারা জীবন ভয় পেত ভালোবাসা হয়তো তার সঙ্গীর জীবন কেড়ে নেবে, কিন্তু ভালোবাসাই তাকে সুস্থ করে তুললো। এখন তার বডি সেল নিজেরাই রিপেয়ার হতে শুরু করেছে, আর সে পুরোপুরি নর্মাল মানুষ হয়ে গেছে। মুভি থেকে শেখার বিষয় একটা যে আমাদের কোনো সময় কোনো মানুষকে একা ফেলে রাখা উচিত না, সে যেমনই হোক না কেন, সেটা ফ্যামিলি হোক, রিলেশন হোক বা বন্ধুত্ব। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করতে ভুলো না। ততক্ষণ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।